সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আজকে আমরা এসেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 10ম ব্যাচের শিক্ষার্থী, ডালাস শহরের অভিজাত ফ্রিস্কো এলাকায় বসবাসরত আমেরিকান নাগরিক, রাজনের কৃতি সন্তান, বিশিষ্ট সংগঠক, সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব সিকান্দার চৌধুরী ভাইয়ের সাথে আমেরিকার সমাজ জীবন নিয়ে আলাপ করার জন্য ফোকাস টিভির এই প্রোগ্রামে, এই আয়োজনে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? ভালো আছি, ধন্যবাদ জনাব মুসা খান এবং সালাম। আমি ধন্যবাদ জানাই ফোকাস টিভিকে, যারা আজকের এই আলাপচারিতার সুযোগ করে দিয়েছে। আমরা এই আলাপচারিতার মধ্যে যেই কথাবার্তাগুলো বলবো, এই আলাপচারিতায় যদি আমাদের সুপ্রিয় দর্শক মণ্ডলী কারো উপকারে আসে, আমি নিজেকে ধন্য মনে করব। এই আলাপচারিতা আমরা এখন শুরু করব। আসুন আলাপচারিতা শুরু করি। ধন্যবাদ আপনাকে। আমরা জানতে চাই, আমরা একটু শুরু থেকে শুরু করি। আপনি তো এসেছেন প্রায় 45 বছর হলো, যেটা আমরা আলাপ প্রসঙ্গে জেনেছি। সে সময় বাংলাদেশের খুব কম মানুষে, বাংলাদেশের খুব কম শিক্ষার্থী এখানে পড়াশোনার জন্য আসতেন। তা আপনি আমেরিকাকে কেন চিন্তা করলেন? আমেরিকা আসার অনুপ্রেরণাটা আপনি কীভাবে পেলেন? ধন্যবাদ। আমি 1981 সালের শেষের দিকে আমেরিকাতে আসি। আমি প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিকম অনার্স সহ এমকম করি। ওই শেষ পর্যায়েই তখন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা তেমন একটা উন্নত মানের ছিল না। তখন আমাদের মধ্যে আমি না, আমার সাথে আরও বেশ কয়েকজন আমাদের সঙ্গী চিন্তা করতেছিল বিদেশে, উন্নত দেশে কীভাবে গিয়ে নিজের জীবনটাকে আরও ভালো করা যায়। তো এটার মধ্যে প্রথমেই আমাদের চোখে পড়েছে, চিন্তায় পড়েছে আমেরিকাকে। আমেরিকা পৃথিবীর তখন সেরা একটি দেশ। তো প্রথমত আমরা কিন্তু আমেরিকাতে শুধুমাত্র অর্থনৈতিক কারণে আসিনি, প্রথমে উচ্চশিক্ষার জন্য। ওখানে থাকা অবস্থায় আমি MBA অ্যাডমিশন নিয়ে ইউনিভার্সিটি অফ ডালাসে MBA করার জন্য আমেরিকাতে পাড়ি জমাই। এরপরে বাকি স্বপ্নগুলো আসে এরপরেই। তখন ডালাসে আপনি কি MBA কি ওই বিশ্ববিদ্যালয়ে শেষ করেছিলেন নাকি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি? না, ওই বিশ্ববিদ্যালয় আমি প্রথমে এসেছি হলো ইউনিভার্সিটি অফ ডালাস। এখানে এসে তখন আমাদের স্টুডেন্ট ভিসাটাকে, স্ট্যাটাসটাকে মেনটেন করার জন্য ওখানে ইউনিভার্সিটিতে এনরোল থাকতে হয়। সাথে আবার আমাদের খরচের জন্য টাকা পয়সারও ব্যবস্থা করতে হয়। বাংলাদেশে আমাদের আর্থিক অবস্থা ওরকম ভালো ছিল না যে বাংলাদেশ থেকে আমার পরিবার আমাকে সমর্থন করতে পারবে। না থাকলে ওটা স্টুডেন্ট জবের একটা তখন আমরা একদিকে জব করতাম, অন্যদিকে আবার ইউনিভার্সিটিতে ক্লাসও করতাম। তো করার এক পর্যায়ে 1 বছর ডালাস ইউনিভার্সিটি অফ ডালাসে করার পর, প্রাথমিকভাবে MBA শেষ করার পর তখন দেখি যে এর পরবর্তীকালে দেখলাম যে খরচ এত বেশি বেড়ে যাচ্ছে। তখন আমি আরেকটা বিশ্ববিদ্যালয়ে খুঁজতে লাগলাম। এটার কারণ হচ্ছে ইউনিভার্সিটি অফ ডালাস হচ্ছে প্রাইভেট একটা ইউনিভার্সিটি। টিউশন ফি অনেক বেশি। টিউশন ফি প্রাইভেট ইউনিভার্সিটিতে এখানে খুব বেশি, অনেক বেশি। তখন স্টেট ইউনিভার্সিটি যেগুলো, ওগুলো অত্যন্ত কম টিউশন ফি। ওই জন্য খুঁজে বের করে পেলাম। ওখানে আবার অ্যাডমিশনেরও একটা ব্যাপার জড়িত আছে। ওগুলো সব মিলিয়ে আমি অ্যাডমিশন পেলাম হলো অ্যাঞ্জেলো স্টেট ইউনিভার্সিটি বলে একটা ইউনিভার্সিটি, টেক্সাসে, ডালাস থেকে 300 মাইল দূর, ওয়েস্ট টেক্সাসে। ওই অ্যাঞ্জেলো স্টেট ইউনিভার্সিটিতে আমি নিজেকে ভর্তি করতে পারলাম। ওখানে আমি চলে গিয়ে MBA এর বাকি লেখাপড়াটা শেষ করলাম। ধন্যবাদ। আসলে এটা চমৎকার একটা অভিজ্ঞতা। কেউ যদি এরকম হয় যে একটা ইউনিভার্সিটিতে টিউশন ফি অনেক বেশি, সে যদি চেষ্টা করে তাহলে একটু কম টিউশন ফির ওখানে যেতে পারে। এটা একটা ইটস এ লেসন আই থিঙ্ক। এখানকার কর্মজীবনটা যদি আপনি একটু করে সংক্ষিপ্তভাবে বলেন, আপনি কিভাবে মানে কোথায় কাজ শুরু করেছেন? কর্মজীবনটা যদি বলি, আমি যখন আসছি আমেরিকার অর্থনৈতিক অবস্থা তখন দুর্বল ছিল। তখন প্রেসিডেন্ট কে ছিলেন? তখন সবেমাত্র প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে রোনাল্ড রিগান। আচ্ছা। রোনাল্ড রিগান নেওয়ার আগে ডেমোক্রেটিক পার্টির ছিল, কিন্তু ওই সময়ে অর্থনৈতিক অবস্থা
এমন চরম খারাপ পর্যায়ে গিয়েছিল যে রোনাল্ড রিগান নেওয়ার পরেই আমি আসছি, কিন্তু তখনও ইকোনমি একটা ভালো স্টেজে আসেনি। তখন আমরা এখানে সেখানে কাজ করতে হইতো। প্রথমত বলতে এখানে ম্যাকডোনাল্ডস বলে একটা জায়গা আছে, আমি প্রথম কর্মজীবন শুরু করি ওখানে। ওখান থেকে শুরু করে ইনশাল্লাহ আমি পরবর্তীকালে যখন ইউনিভার্সিটি অফ সেন্ট অ্যাঞ্জেলো স্টেট ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ করে আসলাম, আমি ব্যাংক অফ আমেরিকাতে প্রথম চাকরিতে ঢুকি 1986 সালে। 1986-তে ব্যাংক অফ আমেরিকাতে ঢুকে আমি ব্যাংক অফ আমেরিকার বিভিন্ন পজিশনে করে 2002 সাল পর্যন্ত ব্যাংক অফ আমেরিকাতে আমি কাজ করি, এবং পরবর্তীতে আমি ওখানে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত পদোন্নতি পেয়ে ইতির মধ্যে পরবর্তীতে রিটায়ারমেন্টে ঠিক না, এরপরে আমি ইতিমধ্যে আমার ব্যবসায়ী একটা মনোবৃত্তিও ছিল। ইতিমধ্যে আমি সাইটে আমি ব্যবসাও করতাম। তো ব্যবসা এবং চাকরি দুইটা করার মধ্যে এক পর্যায়ে 2002 সাল কি 3 সালের দিকে এসে তখন আমাকে চিন্তা করতে হলো যে আমি দুই সাইটে টানাটানি না করে একটাকে ছেড়ে দিলেই বোধহয় আমার জন্য ভালো হবে। তখন আমি সব বিবেচনা করে ব্যাংক অফ আমেরিকা থেকে রিটায়ারমেন্ট নিলাম। পূর্ণভাবে আমি ব্যবসার দিকে মনোনিবেশ করে আমার সন্তানদের মানুষ করলাম। আমার 2 সন্তান, ওরা 2জন এখন আমেরিকাতে বিশেষজ্ঞ ডাক্তার। ওরা যখন ডাক্তার লেখাপড়া শেষ করলো 2020 সালের শেষে, ওরা তখন যার যার প্রফেশনে চলে গেল। 2020 সালের ডিসেম্বরে আমি ডিসাইড করলাম যে সব কিছু শেষ করে আমি এখন রিটায়ারমেন্টে যাব। 2020 সালের ডিসেম্বরে আমি ফাইনালি ব্যবসাও থেকে ইস্তফা দিয়ে এখন পূর্ণাঙ্গ রিটায়ারমেন্টে অবসরে আছি। আমরা যতটুকু জানি রিটায়ারমেন্ট বলতে তো আসলে সেরকম রিটায়ারমেন্ট তো ঠিক আপনি নাই যে একদম পুরোপুরি ঘর বসাতো না। আপনি তো অনেক সামাজিক সংগঠনের সাথে জড়িত নিশ্চয়ই, তো ওই ব্যাপারে যদি একটু করে আমাদেরকে কিছু জানান। হ্যাঁ, ওইটা ধন্যবাদ, ওটা সত্যি কথা বলছেন। পরিষ্কার রিটায়ারমেন্ট বলে নাই। রিটায়ারমেন্ট চাকরি থেকে একটা নির্দিষ্ট গণ্ডি থেকে রিটায়ারমেন্ট নিলেও আমি এমনিতে আমার কিছু ব্যবসা আছে যেগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট, কিছু রেন্টাল প্রপার্টি, ওগুলো নিয়ে থাকি। এছাড়াও সামাজিক অনেক কিছুতে জড়িত আছি। যেমন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশন নর্থ আমেরিকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ওখানে আছি। তারপর এমনি সামাজিক সংগঠনের মধ্যে জড়িত আছি স্থানীয়। তারপর বাংলাদেশেও আমি এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনেরও সাথে জড়িত আছি, ওখানে একটা পজিশনে আছি। এছাড়া অন্যান্য সামাজিক কাজেও জড়িত আছি। যেমন বাংলাদেশে বিশেষ করে আমাদের এলাকায় কোথাও কোনো কিছু যদি মানবীয় হেল্প লাগে, ওখানেও আমি এখান থেকে সাহায্য করার চেষ্টা করি, এবং প্রতি বছর একবার আমি বাংলাদেশে গিয়ে সময় কাটিয়ে আসি। এই সমস্ত এগুলো। তারপর আমার পরিবার, আমার নাতনিরা আছে, ওদেরকে নিয়েও সময় কাটাই। সুতরাং সময় কাটানোর কাজ এখন আগের থেকে কোনো অংশে কম নয় অ্যাকচুয়ালি। না, আমরাও প্রত্যাশা করব যেটা অবসর না, অবসর যতদিন আল্লাহ আপনাকে সুস্থ রাখেন, যতদিন আপনি বেঁচে আছেন, সমাজের জন্য করবেন, মানুষের জন্য করবেন, মানবতার জন্য করে যাবেন। এটা আমরাও নিশ্চয়ই আপনার কাছে আসলে আশা করব। এটা আমরা একটু অন্য প্রসঙ্গে এখন আসি। এটা হলো যে ডালাসে আমি যতটুকু জেনেছি প্রচুর বাংলাদেশি এখানে আছেন। এখানে আপনার জানা মতে কি পরিমাণ বাংলাদেশি আছেন, এবং তারা কীভাবে তারা কি আসলে সফলতা অর্জন করেছেন, চাকরি হোক বা ব্যবসা হোক বা যেটা হোক, এটা আপনার দৃষ্টিতে কি মনে হয়? এটা যতটুকু জানেন আর কি। এটা যে সঠিকভাবে যতটুকু শেষ সংবাদ যতটুকু আমার কাছে আছে, ডালাসে কম করে হলো 50,000-এর মতো বাঙালি আছে। তো বাংলাদেশের এখানে বিভিন্ন সংগঠন, আমরা যেটা বৃহত্তর সংগঠন যেটা আছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা ডালাস ফোর্ট ওয়ার্থ, ওটাতে আমি নিজেও জড়িত আছি। ওইটা আমাদের হাতেই প্রতিষ্ঠিত হয়েছিল 1987 সালে, অনেক আগে। হ্যাঁ, তখন অল্প সংখ্যক বাঙালি ছিল। এখন বাঙালি অনেক, কমপক্ষে যে বললাম কমপক্ষে হবে 50,000-এর মতো। এখন বাংলাদেশিদের জীবনযাত্রা ডালাসে, হ্যাঁ, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ
সাবজেক্ট বক্তব্য কথা, জি যে যতটুকু এখন দেখা যাচ্ছে, যতটুকু আমার ইনফরমেশন আছে বাংলাদেশি, জি প্রায় আমি বলবো যে 80% বাঙালি এখানে সুন্দর জীবনযাপন করে। বিশেষ করে 2000 সালে আইটি রেভলিউশনের পরে বাংলাদেশিদের এখানে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে বাংলাদেশিরা অনেক সফল কাম হয়েছে। এরকম ভাস্ট মেজরিটি অফ বাংলাদেশিরা এখানে অত্যন্ত ভালো পজিশন, ভালো অবস্থায় আছে, ভালো জীবনযাত্রায় আছে এবং ভালো টাকা পয়সা কামাচ্ছে, ভালো চাকরি এবং ব্যবসায় আছে। সুতরাং আমি এক কথাই বলবো, বাংলাদেশিরা যারা ডালাস ফোর্ট ওয়ার্থে আছে মোটামুটি ভালোই আছে, ভালো জীবনযাত্রার মধ্যেই আছে। যাকে এটা শুনে খুব ভালো লাগলো। তো বাংলাদেশি এটা সেটা সম্পূরকভাবে আমরা একটু আলোচনা করতে পারি, যাতে আমাদের দর্শকদের হয়তো উপকারে আসবে। কোনো বাংলাদেশি যদি এই ডালাসের বিশ্ববিদ্যালয় বা টেক্সাসের বিশ্ববিদ্যালয়ে যদি আসতে চায়, তাহলে আপনার জানা মতে মানে কি এখানে তো আসার সুযোগ আছে, স্কলারশিপ বলেন বা টিচার্স অ্যাসিস্ট্যান্টশিপ বলেন। আর এখন কি তারা স্টুডেন্ট লেখাপড়ার পাশাপাশি তারা কি এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন বলে মনে হয়, এবং তাদেরকে আপনি উৎসাহিত করবেন কিনা? এই অনেক জায়গায় তো আছে, এখানে আসলে কেমন হবে তাদের? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, আমেরিকার দরজা সবসময় মানুষের জন্য খোলা, এটা আগেও ছিল, এখনও আছে। বাংলাদেশ থেকে আগে যেই হারে আসছিল, জি বিশেষ করে ছাত্র হিসেবে, স্টুডেন্ট হিসেবে, বাইরে অন্যান্যভাবে স্টুডেন্টরা দেখা গেছে এখানে সবাই অত্যন্ত সফলতা অর্জন করে। তো এখন স্টুডেন্টদের জন্য, যারা উচ্চশিক্ষার জন্য আমেরিকাতে আসতে চায়, ওদের দরজা এখনো খোলা। যত কিছুই বলুক, এই যে আমাদের নতুন প্রেসিডেন্ট যিনি ডোনাল্ড ট্রাম্প, উনি বক্তব্যে একটা কথা বলেছিলেন যে যারা উচ্চশিক্ষার জন্য আসবে, ওরা যদি উচ্চশিক্ষা শেষ করে এখানে আমাদের সমাজে যদি কিছু কন্ট্রিবিউট করার মতো অবস্থা রাখে, তাহলে ওদের দরজা এখানে খোলা থাকবে। এবং এখানে আসার জন্য আমি বলবো যে যারা আগ্রহী, তাদেরকে এখানে আসার মানটা একটু মানে খুব কঠিন। যেমন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেতে হলে, ইউনিভার্সিটি প্রশ্নে অ্যাডমিশন পেতে হবে, অ্যাডমিশন পেতে হলে কিছু প্রসিজিওর ফলো করতে হবে। যেমন লেখাপড়ার কৃতিত্ব থাকতে হবে, ফলাফলের কৃতিত্ব, তারপর হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সির একটা বিষয় আছে। ইংলিশ প্রফিসিয়েন্সির জন্য আজকাল বাংলাদেশে অনেক কিছু বের হয়েছে, যেমন IELTS বা TOEFL, ওইগুলোতে একটু পারদর্শিতা অর্জন করতে হবে। তারপর হচ্ছে প্রাথমিক দিকে স্টুডেন্টরা যখন আসতে চায়, তাদের একটা আর্থিক সামর্থ্যতার প্রমাণও দিতে হয়। ওগুলো দিয়ে যদি কেউ আসতে চায়, তাদের দরজা খোলা। সবচেয়ে বেস্ট সুযোগ হচ্ছে যে যারা আসতে চায় তাদেরকে অনলাইনে গিয়ে, কোন স্টেটে আসতে চায় যদি ওয়েবসাইটে গিয়ে যদি ইউনিভার্সিটির গুলো লিস্ট নিয়ে ওখানে পছন্দসই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে, ওরা যদি সব কিছু দেখে পছন্দ করে, তাহলে ওরা ওখান থেকে একটা অ্যাপ্রুভাল লেটার দেবে। তবে আজকাল দেখা যাচ্ছে যারা আইটি দিকে বা কম্পিউটার দিকে যারা লেখাপড়া করতে চাচ্ছে, তাদের সুযোগ সুবিধা আমেরিকাতে আসার ব্যাপারে অনেক বেশি আইটিতে। সুতরাং এখানে সুযোগ আছে, এই সুযোগটা নেওয়ার জন্য আপনাদেরকে সঠিক পথ দিয়ে আসতে হবে এবং যোগ্যতা অর্জন করতে হবে। যোগ্যতা অর্জন করে, বিশেষ করে লেখাপড়ায় ইংরেজিতে একটু প্রফিশিয়েন্ট হওয়া, এইগুলো যদি মাথায় রেখে কেউ যদি কোনো ছেলে যদি কাজ করে যায়, তাহলে ওর আশা সফল হবে। ধন্যবাদ আপনাকে। চমৎকার একটি বিষয় আমরা আলোচনা করলাম। মূল কথা হলো যে এখানে যারা লেখাপড়া করতে চাইবে, তাদেরকে ইংরেজিতে অবশ্যই ভালো হতে হবে এবং ভালো রেজাল্ট করতে হবে। তারপর হলো ওয়েবসাইট ঘাটাঘাটি করে ইউনিভার্সিটি নির্বাচন করতে হবে। দেখ, আমরা একটু ডালাসের বিষয় নিয়ে আপনার সাথে একটু ফিরে আসতে চাই। সেটা হলো যে আমি তো আসলাম প্রায় 3 মাস অধিক হলো। এত সুশৃঙ্খল একটা জায়গা, এত সুন্দর, কোথাও কোনো বিশৃঙ্খলা নাই, ট্রাফিক শৃঙ্খলা, কারোর সাথে ঝগড়াঝাটি নাই, মারামারি নাই, কিচ্ছু নাই, যার যার কাছে এসে করতেছে। একটা
অসম্ভব একটা, যেটা হয়তো আমরা বাংলাদেশে বসে অনেক সময় কল্পনাও করতে পারি না আসলে আমেরিকাটা কী জিনিস। আবার ডালাসও আপনার সাথে আমি একবার আলাপ প্রসঙ্গে বলতেছিলাম যে ডালাস বাংলাদেশ থেকে 5.5 গুণ বড় একটা, ডালাস না, টেক্সাস টেক্সাস বড় একটা জায়গা, যেটা আমরা হয়তো কল্পনাও করতে পারি না। তো আমি আপনার সাথে পার্টিকুলারলি একটু জানতে চাইবো যে এই শৃঙ্খলা এত সুন্দর, পার্কগুলো সুন্দর, লেকগুলো সুন্দর, ট্রাফিক শৃঙ্খলা সুন্দর, এই শৃঙ্খলার পিছনে আসলে মানে মূল পয়েন্টটা কি কাজ করে? ধন্যবাদ। এটাই হচ্ছে আমেরিকার বিউটি অফ আমেরিকা বলে, যে এত সুন্দর কি করে হলো বা কিভাবে আছে। এটার পেছনে, এটার সম্বন্ধে জানতে হলে আমাদেরকে পেছনের দিকে যেতে হবে। এই আমেরিকাটা এখন 250 বছর বয়সের। বয়স যে এদিন তো এই উদযাপন জিনিসটা করলো। একদিনে হয়নি। এটা খাওয়ার পেছনে যে জিনিসটা কাজ করেছে, এটা হচ্ছে একটা সিস্টেম। এখান থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। এই যে একটা সংঘবদ্ধ সিস্টেমেটিক ওয়েতে পুরো দেশটা চলতেছে, যে এটা সবাই বাংলাদেশ থেকে যখন আসে এই জিনিসটা বলে জি জি যে প্রথমত এখানে একটা জিনিস আমি ছোট করে হলেও উল্লেখ করতে চাই, জি জি যে আমরা ডালাসের রাস্তায় যখন গাড়ি চালাই, একটা জিনিস দেখবেন, কোনো দিকে কোনো হর্ন কখনো হর্ন আমিও শুনি না, আমিও শুনি না এক্স্যাক্টলি। আর তাছাড়া হচ্ছে এই যে স্টপ লাইটগুলো আছে, লাইটগুলো যেখানে যেখানে দেওয়া আছে, এরকমও ঘটনা আছে। রাতের 12টার সময় আমি গাড়ি চালিয়ে আসতেছিলাম একা, আর কোনো গাড়িই নেই, বা আরেকজন স্টপ লাইটের মধ্যে রেড লাইট পড়েছে, কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে, কোনো দিকে কোনো গাড়ি নেই। গাড়ি না থাকার পরেও এই যে সিস্টেমকে মানার, শ্রদ্ধা করার একটা মনোবৃত্তি, এটা যাদের মধ্যে স্টাবলিশড হয়েছে, ওরা কোনোভাবে চারিদিকে গাড়ি না দেখলেও দাঁড়িয়ে থাকবে, গাড়িয়ে থাকবে গ্রিন লাইট না আসা পর্যন্ত। এটার ফসলটা হচ্ছে একটা স্টাবলিশড সিস্টেম। এই সিস্টেমটা একটা দেশকে বদলাতে পারে। আমরা যারা, আমি যেহেতু বাংলাদেশি, আমি বাংলাদেশের সাথে আমেরিকাকে তুলনা করতে পারি, যেহেতু আমি দুই পৃথিবীকেই আমি দেখি। দেখেন যে তখন আমি বাংলাদেশে যখন দেখি যে এরকম সিস্টেম নাই, তখন দেখি যে বাংলাদেশে এই সিস্টেম যদি স্টাবলিশড করতে পারে, একদিন বাংলাদেশও ওরকম হতে পারবে। অবশ্যই আমাদের যারা নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃত্ব, সরকারি কর্মকর্তা, ওনারাও আমি জানি আমেরিকাতে আসেন বেড়াতে, ওনারা এই লাইফ দেখেছেন। সুতরাং ওনারা এই লাইফ দেখে ওই লাইফটা যদি বাংলাদেশে করার জন্য যদি ওনারা সত্যিকার অর্থে স্টেপ নেয়, তাহলে ওখানেও সময় লাগবে। কোনো একটা সিস্টেমকে স্টাবলিশ করতে রাতারাতি হয় না, ওটা দীর্ঘ সময়ের ব্যাপার। কিন্তু যদি সঠিকভাবে শুরু করে, একদিন আমাদের দেশও এদের মতো হতে পারবে। ধন্যবাদ। এটা আপনি আশাবাদী মানুষ, আমরাও আশাবাদী হতে চাই এটা নিয়ে। তো আমি, যেহেতু আপনি রাজনীতি সচেতন মানুষ, আমি একটু রাজনীতির দিকে যেতে চাই। যে বাংলাদেশে তো সম্প্রতি পট পরিবর্তন হলো 2024 সালে। তো আমরা এটা কী হয়েছে না হয়েছে ওইটা নিয়ে আমরা বিতর্কে যাব না। আমরা জানতে চাইব যে আপনার কাছে, এর ফলে কি আপনি কি মনে করেন বাংলাদেশে অর্থনীতি, রাজনীতি, গণতন্ত্র, সুশাসন এগুলো প্রতিষ্ঠা হবে কিনা, এ ব্যাপারে আপনি আশাবাদী কিনা, আপনি কি মনে করেন? আমি শুধু আপনাকে এ ব্যাপারে একটা উক্তি দিয়ে শুরু করব। এটা হচ্ছে, বাংলাদেশের বেটার ডেস আর হেড, নট বিহাইন্ড। নট বিহাইন্ড, এক্স্যাক্টলি। ওইটা দিয়ে আমি শুরু করি। আমি বাংলাদেশিদেরকে বলতে পারি জি যে বাংলাদেশের সুসময় আমাদের আরও সামনে, পিছনে নয়। আমরা যদি সঠিকভাবে অগ্রসর হই, জি বাংলাদেশের সুসময় অবশ্যই আসবে। পরিবর্তন একটা দেশের মধ্যে অত্যন্ত জরুরি হয়ে পড়ে। পরিবর্তন ব্রিংস দ্য হোপ। এক্স্যাক্টলি। এবং যে জিনিসটা বাংলাদেশের মধ্যে, আমি নিজে আমেরিকাতে থেকে আমেরিকার এই সমাজ ব্যবস্থার উপর ধারণা নিয়ে যেটা বলতে পারি, বাংলাদেশে আমার মনে হয় যে জিনিসটা দরকার, ওইটা হচ্ছে একটা সত্যকারী গণতান্ত্রিক একটা দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করা। যেমন জনগণের ভোটাধিকার, প্রতি 5 বছর পর পর নির্বাচন হওয়ার গ্যারান্টি, এবং আইনের সুশাসন প্রতিষ্ঠা করা, মানবাধিকার প্রতিষ্ঠা করা,
কথা বলার স্বাধীনতা দেওয়া, এগুলো সব যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় তাহলে বাংলাদেশের উন্নতি কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। আমি আবারও বলতেছি, বাংলাদেশের সুসময় আমাদের সামনে পিছনে নয়। পেছনে নয়। এই 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 থিওরি দিয়ে আমরা যদি সামনের দিকে আগাই, ইনশাল্লাহ বাংলাদেশ একদিন তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে, যেখানে মানুষ সুখে শান্তিতে বলতে পারবে, শান্তিতে বলতে পারবে বাংলাদেশেই আমাদের দেশ, এখানেই আমরা থাকতে চাই, এটাই আমাদের ভালোবাসার দেশ। ধন্যবাদ সিকান্দর ভাই, আমরা একটা চমৎকার আলোচনা করলাম। আমার আলোচনাটা আর দীর্ঘায়িত করতে পারলে আমার ভালো লাগতো, দর্শকরা উপকৃত হতেন, কিন্তু আমাদের সময়ের স্বল্পতা, যার কারণে আমরা আজকে এখানে রাখবো। আমরা আশাবাদী এই যে আমাদের বড় ভাই হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিচরণ করেছেন, এখন আমেরিকাতে এসেছেন, উনি যে কথাগুলো বললেন, আমরা আশা করব এটা বাংলাদেশের যারা শুনবেন তারা উপকৃত হবেন। আমরা একটা সুশৃঙ্খল জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে চাই। আমি সিকান্দর ভাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি দুইটা কথা শেষে বলে দিই, হ্যাঁ, sure. ক্লোজিং স্টেটমেন্ট দিই, জি জি যে আজকের অনুষ্ঠানটা বা আলোচনা এটা কোনো ইয়ে না, এটা আমাদের আলাপচারিতা। জি জি এই আলাপচারিতার জন্য প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব মুসা খানকে, ধন্যবাদ। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি ফোকাস টিভি এবং তার কর্ণধারদের জি জি এই সুযোগটা দেওয়ার জন্য। তাছাড়াও আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শক শ্রোতাদের, যারা মনোযোগ দিয়ে ধৈর্য ধরে আমার কথাগুলো শুনেছেন। আশা করছি আপনাদের যদি এই কথাগুলোর থেকে কোনো রকমের উপকার আসে, আমি নিজেকে ধন্য মনে করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সবাই দেশকে ভালোবাসবেন, পরিবারকে ভালোবাসবেন, নিজে ভালো থাকবেন এবং আপনজনদের ভালো রাখবেন। এই বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম।